নারীর স্বাধীনতা বলি বা নারীর অধিকারের কনসেপ্ট বলি সবকিছু কেন আমার ধর্মকে স্যাটিসফাই করেই আসলে কোশ্চেনগুলো আনতে হবে। বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে, বিশেষ করে ইসলামপন্থী রাজনীতিবিদ, তাদের পক্ষ থেকে এই কথাটা বলা হচ্ছে যে নারী সংস্কার কমিশন যে রিপোর্টটা তৈরি করেছে সেটা আসলে অনইসলামিক এবং সেই জায়গা থেকে এই কমিশনের রিপোর্টটা বাতিল করা উচিত। আমার যে মন্তব্য সেটা একান্তই আমি ব্যক্তিগত পর্যায় থেকে দিয়েছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আসলে আমার কোনো কথা আমি বলি নাই। এখানে বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে, বিশেষ করে এখানকার যারা ইসলামপন্থী রাজনীতিবিদ, তাদের পক্ষ থেকে এই কথাটা বলা হচ্ছে যে নারী সংস্কার কমিশন যে রিপোর্টটা তৈরি করেছে সেটা আসলে অনইসলামিক এবং সেই জায়গা থেকে এই কমিশনের রিপোর্টটা বাতিল করা উচিত। সর্বোপরি কমিশনটাকে আসলে বাতিল করা উচিত। এখন তারা এখানে বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছেন যে এইখানে যে ধরনের রিফরমেশনগুলোর কথা, প্রস্তাবনাগুলো আসলে এই সংস্কার কমিশন দিয়েছে, সেই প্রস্তাবনাগুলো আসলে নানানভাবে ইসলামী আইনের আসলে পরিপন্থী হচ্ছে। সেই জায়গা থেকে তো মানে এখানে আসলে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নানানভাবে শো করা যায়। যে ধরেন এখানে যে 10টা সংস্কার কমিশন হয়েছে, 11টা সংস্কার কমিশন হয়েছে, 10টা রিপোর্ট হয়েছে, এই সংস্কার কমিশনগুলোর রিপোর্টের দিকে যদি আপনি তাকান, আপনি নির্বাচন সংস্কার কমিশন বলেন, সংবিধান সংস্কার কমিশন বলেন, বা বিচার বিভাগ আছে, আমাদের জনপ্রশাসন আছে, অনেকগুলো সংস্কার কমিশনের কথা বলা হচ্ছে। এখানে যখনই আমরা এখানে আমলাতান্ত্রিক সংস্কারের প্রসঙ্গগুলো আনছি, তখন কিন্তু এখানে ওয়েস্টার্ন ফিলোসফির একটা বড় ধরনের প্রভাব আছে, বা ওয়েস্টার্ন যে রাষ্ট্র ব্যবস্থা সেটা একটা বড় প্রভাব কিন্তু এই প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে আছে। এখন কিন্তু আমরা যখন আবার নারী সংস্কার কমিশনের কথা বলছি, তখন আবার এটাকে দোষারোপ করা হচ্ছে যে এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেগুলো আসলে ওয়েস্টার্ন চিন্তাধারা দ্বারা প্রভাবিত। তো এই যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে বাকি সংস্কার কমিশনগুলোও তো আসলে একই ধরনের ফিলোসফি দ্বারা প্রভাবিত, তাহলে কেন একটা সংস্কার কমিশনকে স্পেসিফিক্যালি অ্যান্টি রিলিজিয়ান এবং অ্যান্টি চার্জ করা হবে, নাকি নারী সংক্রান্ত যত আইন সেগুলো আসলে ধর্মকে মাথায় রেখেই এটাকে বানাইতে হবে? কিন্তু আপনি যখন রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকাবেন, বিচার বিভাগ সংস্কার, সংবিধান সংস্কার বা জনপ্রশাসন সংস্কার, এই সংস্কারগুলো যখন আপনি করবেন, তখন তো আমরা আসলে ইসলামের কথা বলছি না, বা আমাদের আলাপ আলোচনাগুলোর মধ্যে আসলে রিলিজিয়নের কোনো কনসেপ্ট আসে নাই। কারণ আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে বাংলাদেশ আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ইসলামী শাসন ব্যবস্থা আসলে প্রচলিত হয় নাই। সেই জায়গা থেকে এখানে যে রিফরমেশনগুলো হবে, নট নেসেসারি সবকিছু আসলে ধর্মীয় পার্সপেক্টিভটা মাথায় রেখেই হবে। তো এই যে বেসিক পাটাতনের উপর দাঁড়িয়েই তো আমরা বাকি বিষয়গুলো সাজিয়েছি। তাহলে কেন একমাত্র এই নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেগুলোকেই অনইসলামিক বা ইসলামের আওতাই বা কেন হইতে হবে? এই প্রশ্নটার জবাব কিন্তু কেউ আসলে দিতে পারছে না। এখানে আরেকটা কোয়েশ্চেন যেটা আমার মনে হয়েছে যে এটা অ্যাড্রেস হওয়াটা জরুরি, যে আমি আসলে এই নারী সংস্কার কমিশনকে অন্যান্য সংস্কার কমিশনের আদলেই দেখব। কারণ নারী সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে অনেক পরে, তার আগে শ্রম সংস্কার কমিশন ছিল বা অন্যান্য যে সংস্কার কমিশনের, ওগুলোর রিপোর্ট একদম শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। তো এই কমিশনগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখব অনেক ধরনের অবাস্তব প্রস্তাবনা কিন্তু এই কমিশনগুলো থেকে এসেছে। আমি নিজে ধরেন রিসেন্টলি স্থানীয় সরকার সংস্কার কমিশন রিলেটেড একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে এই সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা দেখেছি যে মানে মেম্বার ইলেকশন হবে কীভাবে, একটা নির্দিষ্ট এরিয়া ওয়ার্ডের আন্ডারে লোকজন ভোট দিয়ে মেম্বার ইলেকশন করবে, মেম্বাররা ভোট দিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলেকশন করবে, এবং পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সবাই মিলে ওখানে একটা স্থানীয় সংসদ গঠন করবেন, যেটা একটা স্পিকার থাকবে এবং স্থানীয়ভাবে এই সংসদটা ফাংশন করবে। এখন সবাই তো বলছে যে এই সংস্কার কমিশনের যে রিপোর্টটা যেভাবে করে স্থানীয় সংস্কারের প্রস্তাবনা তারা দিয়েছে, এটা চূড়ান্ত পরিমাণে অবাস্তব। তো সেই কারণেই তো এই সংস্কার কমিশনের সরকারও তো বলেনি যে সব ধরনের প্রস্তাবনা আপনার মেনে নিতেই হবে। তাহলে স্থানীয় সরকার সংস্কার কমিশনের এই রিপোর্টটা কিন্তু আমরা খারিজ করছি কিভাবে? আমরা একটা সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছি, আমরা হয়তো টেলিভিশনে কথা বলছি, বা আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিচ্ছি, বা সরকারের সাথে ঐকমত্য কমিশনের সাথে যখন সরকারের বৈঠক হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের আপত্তির কথা জানাচ্ছে। সেই সংস্কার কমিশনগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেন করে আসলে এখানে আপত্তিগুলো জানানো হচ্ছে। কিন্তু যখনই আসলে নারী সংস্কার কমিশনের কোয়েশ্চেন আসছে, তখনই দেখা যায় তার যে অবাস্তব বা যেগুলো আমাদের বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা মনে হচ্ছে না। যেমন 300টা সংরক্ষিত নারী আসনের কথা আমরা সবাই এটা রিজেক্ট করেছি। 300টা সংরক্ষিত নারী আসন 2025 সালে এসে করে কোনোভাবে বাস্তবায়নযোগ্য না। এর থেকে বেটার সংস্কার প্রস্তাবনা আসলে নির্বাচন সংস্কার কমিশন দিয়েছে, যেখানে তারা বলেছে যে 100টা সিট থাকবে এবং নারীরা আসলে 100টা সিটে তারা ইলেকশন করবে এবং রোটেশনের ওয়াইজ বিভিন্ন এলাকা অনুযায়ী
এই রোটেশনাল ওয়াইজ এই 100টা সিট আসলে বিন্যস্ত হবে। সো এটা তো একটা ভালো প্রসেস। এই প্রসেসটার মধ্যে দিয়ে যদি হচ্ছে নারীরা ইলেকশনে পার্টিসিপেট করে তাহলে কিন্তু তাদের একটা অ্যাকচুয়াল পার্টিসিপেশন আমরাও নিশ্চিত করতে পারবো বলেই এই নারীরাও কিন্তু এই 100টা রোটেটিং সিটে আসলে সমর্থন দাঁড়িয়েছে। তো এই ধরনের যে প্রস্তাবনা নারী সংস্কার কমিশন, এটা তো সবাই তো আসলে রিজেক্ট করছে। এখন এই রিজেকশনটা আমরা নিজেরাও জানি যে ঐক্যমত কমিশনের পরবর্তী বৈঠক হলে এগুলো নানানভাবে আসলে ধোপে টিকবে না। তো এখন এসে হুট করে কথাবার্তা ছাড়া যখন পুরো ফ্রেমিংটা এমনভাবে করা হচ্ছে যে নারী সংক্রান্ত যত সুপারিশ বা নারী সংক্রান্ত যত সংশোধন এগুলো সামহাও এগুলো আসলে ধর্মীয় পার্সপেক্টিভেই হইতে হবে। ধর্মীয় পার্সপেক্টিভটাকে পাশ কাটিয়ে কোনোভাবে আসলে সংস্কারের আলাপ আনা যাবে না। তার মানে কি নারীর স্বাধীনতা বলি বা নারীর অধিকারের কনসেপ্ট বলি সব কিছু কেন আমার ধর্মকে স্যাটিসফাই করেই আসলে কোয়েশ্চেনগুলো আনতে হবে? এটা তো আসলে একটা বড় কোয়েশ্চেন। এখন সেই জায়গা থেকে আমি প্রশ্নটা তুলেছিলাম যে এখানে আপনারা যখন সভা সমাবেশ করছেন, এত লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করছেন, হেফাজতে ইসলামের কিন্তু 12 দফা দাবিতে তারা এই সমাবেশটা করেছে এবং তাদের 12 দফা দাবিগুলোর দিকে যদি আমরা তাকাই, আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো দাবি খুবই গুরুত্বপূর্ণ। এখানে লাস্ট 15 বছর ধরে যে ধরনের আসলে নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে যেতে হয়েছে, সেটার আদলেই কিন্তু আসলে হেফাজতে ইসলাম তাদের এই 12 দফা দাবি তৈরি করেছে। কিন্তু এই 12 দফা দাবির মধ্যে তারা কেন আবার এই নারী সংস্কার কমিশন সম্পূর্ণ বাতিল করতে হবে, এটা নিয়ে যখন তারা মোবিলাইজ করতে গেল, তাদের বাকি দফাগুলো কিন্তু আর কোনো কিছু মাঠে নাই। সম্পূর্ণ বিষয়টা এখন বাংলাদেশের স্ফিয়ারে দেখানো হচ্ছে যে ইসলামপন্থী গ্রুপ ভার্সেস নারীবাদী গ্রুপ, এবং এই নারীবাদী গ্রুপে ইসলামপন্থী গ্রুপের মধ্যে আসলে যখন একটা দ্বন্দ্বের পরিবেশ দেশের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে আসলে কোনো ধরনের সমাধানে যাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। এবং আমাদের আসলে জানা থাকা দরকার যে গত 15 বছরে শেখ হাসিনা যেভাবে করে দেশটাকে রুল করেছেন, তিনি সবসময় দেখাতে চেয়েছেন যে দেশে আসলে একটা মৌলবাদী আপরাইজিং হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ যদি এখানে ক্ষমতায় না থাকে তাহলে মৌলবাদীরা এসে দেশ সব দখল করে নিয়ে যাবে এবং মেয়েদের সেফটি সিকিউরিটি বলতে কিছু থাকবে না। এবং সেজন্য আওয়ামী লীগকে যে কোনোভাবেই হোক আমাদের ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় রেখেই একমাত্র এখানে নারী অধিকার নিশ্চিত করা সম্ভব। এখন 5 আগস্টে যখন ছাত্র জনতা এখানে নারী পুরুষ নির্বিশেষে যখন শেখ হাসিনাকে দেশ থেকে খেদাইলাম, আমরা খেদানোর পর তো স্বাভাবিকভাবে আমাদের সকলের একটা ডিসকাশনের ভিত্তিতে আমাদের সমাধানে আসার কথা, তাই না? সেই জায়গায় আমরা কি দেখছি, 9 মাসের মধ্যে দেশটা কিন্তু নানান ধরনের বিভাজনের সূত্র কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে যে আলাপ আলোচনার যে একটা পরিবেশটা ছিল সেটা কিন্তু অনেকখানি নষ্ট হয়েছে, বরং মাঠে মোবিলাইজড হওয়া, এক গ্রুপের এগেইনস্টে আরেক গ্রুপ মাঠে মোবিলাইজড হওয়া, এটা দেখা যাচ্ছে সেন্টার অফ পলিটিক্সে পরিণত হচ্ছে। এটা আমার কাছে অনেক বড় একটা আশঙ্কার বিষয়। সেই কারণেই আমি এই কোয়েশ্চেনটা করেছি যে আপনারা কেন নারী সংস্কার কমিশনকে স্পেসিফিক্যালি টার্গেট করছেন। আমার মনে হয় যে এটা তো তাদের কাছে তো অপশনটা আছে। তা হেফাজতে ইসলাম যদি গভর্নমেন্টকে বলে যে তারা আসলে এই কমিশনের বিষয়ে সরকারের সাথে বসতে চায়, সরকারের সাথে আলাপ করতে চায়, বা নারী অধিকার কমিশন যেটা হয়েছে এই কমিশনটার সাথেই তারা আলাদা করে বসতে চায়, সেই অপশনগুলো তো ওপেন আছে। এটা তো আর শেখ হাসিনার সরকার না যে আপনার মাঠে হাজার হাজার কোটি কোটি লোক মোবিলাইজ করে আপনার দাবি জানান দিতে হবে। এখন তো মোটামুটি টেবিলে আলাপ আলোচনার সুযোগগুলো আছে। সেই জায়গায় যখন তারা মাঠে মোবিলাইজ হচ্ছে, তখন আমি এই আশঙ্কাটা প্রকাশ করি যে এই তাদের পার্সপেক্টিভটা পুরোপুরি ক্লিয়ার না করে যখন তারা মাঠে মোবিলাইজ হচ্ছে, বলা হচ্ছে নারীবাদী গ্রুপ ভার্সেস যে ইসলামিস্ট গ্রুপ, এই ধরনের আসলে ক্যাটাগরাইজেশন অনেক বেশি ক্ষতিকর। এবং আমরা যখনই যে নারী সংস্কার কমিশন নিয়ে কিছু মাত্রায় কথা বলতে যাচ্ছি, আমি যেমন চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে কথা বলা, অনেক মেয়েরাই বলেছে যে নারী সংস্কার কমিশন তো আপনার যদি তার সংস্কার কমিশনের রিপোর্টগুলোর দিকে তাকান, হয়তো দেখা যাচ্ছে 70-80% রিপোর্টই আসলে প্রস্তাবনাগুলোই ভালো এবং প্রয়োজনীয় প্রস্তাবনা। এর বাইরে 20% হয়তো সোসাইটির সাথে সেটা খাপ খাবে না, সেই 20% নিয়ে হয়তো আলাদা করে আলাপ আলোচনা হইতে পারে। কিন্তু 80% যেটা নারীদের স্বাস্থ্যসেবার বিষয়, গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তার, নারী শ্রমিক যারা তাদের নিরাপত্তার বিষয়, তারপর ডে কেয়ার সেন্টারের কথা তোলা, নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার কথা তোলা, নারী শিশু নির্যাতন থেকে শুরু করে প্রত্যেকটা আইনগুলো সংশোধন করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে সোসাইটির দরকারি। বিশেষ করে আমরা ইয়াং যারা ওমেন, আমরা কিন্তু কি বলছি যে সাইবার স্পেসে যে হ্যারাসমেন্টগুলো মেয়েদেরকে শিকার হইতে হয় গত 5 আগস্টের পর থেকে, এই সাইবার স্পেস হ্যারাসমেন্টটা কিন্তু আমাদের স্কুল গোয়ার্স, কলেজ গোয়ার্স এবং ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে এরকম ইয়াং ওমেনদের কিন্তু সবাইকে তো রেপ থ্রেট বা সবাইকে তো আসলে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে বা ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্যে যেতে হচ্ছে, বিষয়টা এরকম না। ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে কি হয় যে তারা একটা সাইবার স্পেসে বুলিংয়ের শিকার হচ্ছেন, সাইবার স্পেসে তাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে থ্রেট দেওয়া, মেয়েদেরকে হ্যারাস করা, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু বাংলাদেশে এই যে একটা বিশাল সাইবার স্পেস, সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের সংশোধনের প্রস্তাব আমি দেখিনি যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে খুব ব্রডলি এসেছে। তো অবশ্যই সেটা নিয়ে কথা হওয়াটা জরুরি যে আপনারা তাহলে ইয়াং উইমেন যারা, তাদেরকে আপনারা কীভাবে করে অ্যাড্রেস করছেন।
তো একই সাথে অন্যান্য কমিউনিটির তো নিশ্চয়ই কথা থাকতে পারে। আবার আমার যেমন একটা ব্যক্তিগতভাবে কোশ্চেন আছে, নারী সংস্কার কমিশনের কিন্তু 30টা বৈঠক হয়েছে, 30টা বৈঠকের মধ্যে 23টা বৈঠক হয়েছে ঢাকায় এবং 7টা বৈঠক শুধুমাত্র ঢাকার বাইরে হয়েছে। তাহলে কিন্তু এখানে কোশ্চেনে থাকে যে আপনারা এখানে যে ক্লাস্টারগুলো ডিভাইডেড করেছেন, বিভিন্ন গ্রুপের সাথে বসেছেন, এই গ্রুপগুলো আসলে কতটা ডাইভার্স ছিল, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন এখানে উঠতে পারে। তো সেই জায়গা থেকে আমি বিশেষ করে মনে করি যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো বা তার যে প্রস্তাবনাগুলো, এগুলো নিয়ে যেমন কোশ্চেনের প্রয়োজন আছে, কিন্তু আবার যারা তাদের এগেইনস্টে মোবিলাইজড হচ্ছেন তারা কিন্তু ঠিক একটা যুক্তি নির্ভরভাবে ইসলামপন্থী দলগুলো মোবিলাইজড হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। তারা কিন্তু ঢালাওভাবে একদম গালিগালাজ করে এই সংস্কার কমিশনে যারা বর্তমান অন্তর্ভুক্ত আছেন তাদেরকে রীতিমতো ঢালাও গালিগালাজ করে কিন্তু এই রাস্তায় মোবিলাইজেশনগুলো করা হচ্ছে, মাইকের মধ্যে গালিগালাজ করা হচ্ছে। তার মানে এটা তো আসলে খুব সংস্কার কমিশনের বিরোধিতা, নাকি হচ্ছে এটা নারীদেরকে স্পেসিফিক্যালি টার্গেট করে একটা মানে একদম পাবলিক স্ফিয়ারে হচ্ছে যে অসম্মানিত করা, কোনটাকে? আমি তো এই জিনিসটাকে বলবো যে এটা আসলে বিদ্বেষ ছড়ানো, এটা কোনোভাবে বিরোধিতা না। সংস্কার কমিশন, আপনি সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট যদি দেখেন, আমি বিশেষ করে যেগুলো পড়ে দেখেছি, আমার কাছে যেমন অনেকগুলো সংস্কার কমিশন ছিল। স্থানীয় সরকারের কথা তো আমি বলেছি, নির্বাচন সংস্কার কমিশনের দিকে বা পুলিশ সংস্কার কমিশনের দিকে আপনারা তাকাইতে পারেন, তাহলে দেখতে পারবেন যে অনেক ধরনের মানে প্রস্তাবনাগুলো আছে যেগুলো আসলে বাস্তবায়নযোগ্য না এবং বিশেষ করে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাবে না, এ ধরনের প্রস্তাবনা আছে। কিন্তু প্রস্তাবনাগুলো তাও দেয়া হয়েছে ফিউচারের কথা চিন্তা করে, যে আজকে না হোক ভবিষ্যতে হয়তো বাংলাদেশে যখন কোনো পলিসি ডিসকাশন হবে বা ফিউচার বাংলাদেশ নিয়ে যখন আলাপ হবে, তখন এই প্রস্তাবনাগুলো সামনে চলে আসবে। সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছে। তো এবং সংস্কার কমিশনগুলো কিন্তু তাদের ইয়ের মধ্যে, কমিশনের রিপোর্টের মধ্যে এটা পরিষ্কার করেছে যে সাময়িক সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার, মানে কোন সংস্কারটা আসলে 6 মাসে করা যাবে, কোনটা 5 বছরে করা যাবে, কোনটা 10 বছরে করা যাবে, তার একটা কিন্তু আলাদা ক্যাটাগরাইজেশন তারা করেছে। তো সেই জায়গা থেকে নারী সংস্কার কমিশনে কিন্তু এই ধরনের অনেক ক্যাটাগরাইজেশন করেছে। তো সবগুলো সংস্কার কমিশন একটা নিজস্ব প্যাটার্ন মেনেই কিন্তু তারা তাদের কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছেন। দরকার হইলে কোয়েশ্চেন আসলে কিন্তু সবার ব্যাপারেই আসা সম্ভব, যে তারা প্রপার ফরম্যাটটা মেনটেন করেছে কিনা, সরকারের পক্ষ থেকে গাইডলাইনগুলো স্পষ্ট ছিল কিনা, এই জায়গাগুলো নিয়ে অবশ্যই কোয়েশ্চেন ওঠাটা সম্ভব। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে সকল দাবি দেওয়ার যে একইভাবে মাঠে মোবিলাইজড হয়ে আদায় করতে হবে এমন তো না। যারা এখানে বিভিন্ন ইসলামপন্থী দলগুলো আছে তারা কিন্তু চাইলে সরকারের সাথে বসতে পারেন। নারী সংস্কার কমিশন বা নারী বিষয়ক সংস্কার কমিশন যারা, তাদের সাথেও কিন্তু তারা বসতে পারেন, ঐক্যমত কমিশনের কাছে বসেও তারা আলাদা করে এটা বলতে পারেন। তো অনেকগুলো ডোর কিন্তু এখানে ওপেন আছে। তো আমি এটাকে বিশেষভাবে বলবো যে নারীদের অধিকারের প্রশ্ন, নারীদের সামাজিক এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন, তা এইগুলো কিন্তু বাংলাদেশে 50% জনগণের একদম মনের দাবি। আমি একজন মেয়ে মানুষ হয়ে আমি যদি হচ্ছে আমার পরিবারের ভিতরে প্রপার নিরাপত্তা না থাকে, আমার যদি রাস্তাঘাটে প্রপার নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু আমার যে একটা দক্ষতা, আমার যে কর্মদক্ষতা বা আমার যে এফিসিয়েন্সি, সেটা কিন্তু নানানভাবে কমে যাবে। তার মানে একটা রাষ্ট্রের কিন্তু ওই 50% জনগণের অধিকার নিশ্চিত করাটা তার কর্তব্য, তার জন্য ফরজ। এখন সেই অবস্থায় রাষ্ট্রর তো আসলে সবগুলো পক্ষকে মিটিগেট করে তারা কিভাবে করে একটা মিডল পয়েন্টে আসতে পারে, সেটা অবশ্যই রাষ্ট্রের কর্তব্য। এবং আমি যেটা এক্সপেক্ট করব যে এখানে যেভাবে করে হেফাজতে ইসলাম ঢালাওভাবে তাদের একটা দাবি এনেছে যে নারী বিষয়ক সংস্কার কমিশনটা বাতিল করা, কেন আসলে তারা বাতিল চায়, কোন কোন পয়েন্টগুলোতে নিয়ে তাদের আপত্তি, এগুলো তারা আরও স্পষ্ট করুক, স্পষ্ট করে সরকারের সাথে বসুক, দরকার হলে বিভিন্ন গ্রুপগুলোর সাথে বসুক। বিভিন্ন নারী অধিকার কর্মী আছে, তারপর আপনি দেখবেন যে বিভিন্ন আলেম ওলামা আছেন যারা আসলে মানে এই ফতোয়াগুলো দিতে পারেন যে কোনটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, কোনটা ইসলামের পক্ষে থাকবেন। তো এইগুলোর একটা প্রপার সিনক্রোনাইজেশন আমি মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সম্ভব, এবং যেভাবে করে মাঠে গিয়ে এই বিরোধিতা করা হচ্ছে সেটা কোনোভাবে আমাদের বর্তমান সময়ে কাম্য না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।